অনুগল্প পাঠ, শব্দসীমা 400 শব্দ। আমি প্রত্যেক গল্পকারকে একান্তভাবে অনুরোধ করব শব্দসীমা অতিক্রম না করতে, তাতে আমাদের একটু বিশেষ অসুবিধে হয়, পরবর্তী অনুষ্ঠানগুলো চালিয়ে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। আমি ডেকে নিচ্ছি অনুগল্পকার পূর্বা ঘোষ, অমিত মুখোপাধ্যায়, সুবীর মজুমদার, দীপারুণ ভট্টাচার্য, পূর্বা ঘোষ, অমিত মুখোপাধ্যায় এবং রুমা মুখার্জি। এই বিশেষ অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকবেন তানিয়া ব্যানার্জি, আলোচনায় থাকবেন তন্ময় মালাকার। প্রথমে তাহলে 5 জন গল্পকারকে দিয়েই অনুগল্প, আমাদের যে প্রথম গল্পমালার যে অনুষ্ঠান কথামালা গল্প উৎসব, যে গল্পের অনুষ্ঠান, সেই গল্পের অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। প্রথমে আমি রুমাদিকেই ডাকছি। রুমাদি, রুমা মুখার্জি। নমস্কার। কথামালা গল্প উৎসবে সকলকে আমার শুভেচ্ছা এবং শ্রদ্ধা। অনুগল্প দুর্নীতি। বারান্দা থেকে সকালের কাঁচা কাঁথাগুলো তুলে নন্দিনী টিভিটা চালিয়ে দিলেন। খবর শুনতে শুনতে বরং নাতির কাঁথা কানিগুলো ভাঁজ করা হয়ে যাবে। যদিও শোনার মতো আজকাল কিছুই থাকে না, কেবল খাউমাউ করে পড়া চুরি, জোচ্চুরি, অপহরণ আর ধর্ষণের খবর। দেশটায় যেন ভালো কিছুই আর হয় না। নিহাত অনেক দিনের অভ্যাস, তাই টিভিটা একবার খোলা। বিছানার মাঝে শুয়ে 6 মাসের নাতির ট্যাবলেট আপন মনে তা 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 করে বকে চলেছে আর হাত পা ছুঁড়ছে। নন্দিনী সেদিকে তাকিয়ে গজগজ করেন। 6 মাস বয়স হয়ে গেল, এখনো মা বাবা বলার বালাই নেই। এদিকে বাবা মা বেছে বেছে নাম রেখেছে ট্যাবলেট। ছি, ছেলে বউ দুজনেই অফিস চলে যাবে আর সব দায় আমার ওপর। ভাল লাগে না। এমনিতে পেট ভরা থাকলে ট্যাব খুশমেজাজেই থাকে। এখন পায়ের বুড়ো আঙুল মুখে পুরে আপন মনে টিভি দেখছে। কাজের মেয়ে বানি এসেছে ঘর মুছতে। রোজ ঘরে ঢুকেই ওর ট্যাবের সঙ্গে গল্প জোরে। ট্যাবু দাদা, কি দেখছো তুমি? খবর শুনছো? ও বাবা, আবার ভ্রু। ও দিদা, দেখো তোমার নাতি বাইক চালাচ্ছে, হি হি হি। ব্রু। দুর্নীতি। হ্যাঁ? ও দিদা, তোমার নাতি দুর্নীতি না কি বললো যেন? এই বানি বাজে না বকে খাটের তলাটা ভালো করে মুছতো। এসেই রোজ তোর রাজ্যের আজগুবি কথা। রোজই তো মুছি দিদা, তোমার খালি সন্দেহ মাইরি। এমন করো না। নে নে, হাত চালা, বেলা হয়ে যাচ্ছে। দুর্নীতি। ওই দেখো দিদা, আবার বললে। হ্যাঁ রে, আমিও যেন কিছু শুনলাম। দিদা, ও দুর্নীতিই বলেছে। দেখ, বাবা মা বলতে পারে না, রেফের আর ভাঙেনি, কি করে বলবে? দিদা, মনে হয় টিভিতে শুনে শুনে না মুখ দিয়ে ফস করে বেরিয়ে গেছে। আমি কিন্তু স্পষ্ট শুনেছি, বললো দুর্নীতি। ওরে বাবা, এ কি কাণ্ড! দুধের শিশুর মুখে এ আবার কি অলক্ষণে কথা! আমার যে ভয়ে একবারে হাত পা সেদিয়ে যাচ্ছে। হ্যাঁ রে, খোকাকে একটা ফোন করব। হ্যাঁ হ্যাঁ, করো, একদম সিরিয়াস কেস। নন্দিনী অর্ককে ফোন করেন। বাবু, একটা খারাপ খবর আছে। সে কি? কি হয়েছে? দাদু ভাইয়ের মুখ দিয়ে প্রথম বুলি বেরোলো দুর্নীতি। কি? সত্যি রে। টিভির দিকে তাকিয়ে তাকিয়ে মুখে তুত্তুরি কাটছিল, তারপর ফট করে বলে বসলো দুর্নীতি। হা হা হা, অর্ক হেসে ওঠে। তা চারদিকে যা দেখছে ও তো তাই বলেছে মা। হরি হরি, তা বলে দুর্নীতি বলবে? এখনো তো দাঁত গজায়নি রে। বাচ্চা প্রথমে মা বলবে, বাবা বলবে, তা না একবারে দুর্নীতি। হে ভগবান, কি বিপদে ফেললে মধুসূদন।
না না, আজই আমি ভোলে বাবার কাছে যাচ্ছি, জল পোড়া এনে ওর মুখে ছিটাই। হায় হায়, একমাত্র বংশধর না জানি কি অপদেবতা ভর করলে। অর্ক বলে, ভয় পাচ্ছ কেন মা? দেখো, প্লাস্টিকের জন্য মায়ের বুকের দুধে এখন প্লাস্টিকের অনুকোনা পাওয়া যাচ্ছে। এ কি তুমি স্বপ্নেও ভেবেছিলে কোনোদিন? তাহলে দুর্নীতির সমুদ্রে ডুবে বাচ্চার মুখে মা বাবা না বেরিয়ে দুর্নীতি বেরোলে ঘাবড়ে যাচ্ছ কেন? আমি তো একটু আশ্চর্য হচ্ছি না। নমস্কার। অনেক ধন্যবাদ রুমাদিকে। এবার আমরা আরেকটি অনুগল্প শুনব, দীপারুণ ভট্টাচার্য। আমার গল্পটির নাম শরৎ আকাশ। এটা শব্দ সংখ্যা 389। সাংবাদিক দিবাকর রাজামশায়ের সাক্ষাৎকার নিতে এসেছে। সে কোনোদিন ভাবেনি এমন একটা সুযোগ আসবে। 1 দশক হয়ে যায় রাজামশাই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না। এতদিন পর তিনি ঠিক করেছেন মাঝে মাঝে বিষয়ভিত্তিক কথা বলবেন। আজ তারই শুভারম্ভ। বিষয় শরৎকাল। ছোটবেলা থেকে আজ পর্যন্ত জীবনে কতগুলো শরৎকাল রাজামশাই কিভাবে কাটিয়েছেন প্রশ্ন করা যাবে শুধু সেই বিষয়ে। এই সাক্ষাৎকারের মাধ্যমে এই উৎসবের মরশুমে দেশবাসীকে রাজা উপহার দেবেন। সেজন্য দিবাকরের সংস্থাকে নির্বাচন করা হয়েছে। অবশ্য অন্য একজন সাংবাদিকের আসার কথা ছিল, কিন্তু গত রাত থেকে তার ভয়ঙ্কর পাতলা পায়খানা হওয়ায় দিবাকর সুযোগটা পেয়েছে। অফিসাররা দিবাকরকে তাড়িয়েই দিচ্ছিলেন। অনেক অনুরোধের পর মিডিয়া সেক্রেটারি বললেন, রাজাকে সবটা জানাচ্ছি, তিনি যদি রাজি থাকেন তাহলে সাক্ষাৎকার হবে। খানিক পরে আপ্তসহায়ক একটা কাগজ দিবাকরের দিকে এগিয়ে দিয়ে দিবাকরের হাতে দিয়ে অবাক হয়ে তাকালো। তারপর সহায়ক ভুরুকুচকে বলল, ওভাবে তাকাচ্ছেন কেন? দিবাকর নিচু গলায় বলল, শরৎকাল বিষয়ে প্রশ্ন করার জন্য আমি তো তৈরি হয়ে এসেছি, কিন্তু প্রশ্ন যদি আপনারাই দিয়ে দেন তাহলে আমার প্রয়োজন কি? সহায়ক হেসে বললেন, আপনার উপস্থিতিটাই প্রয়োজন। যদি আপনার আপত্তি থাকে। দিবাকর মাথা নেড়ে বলল, না না, আমি প্রস্তুত। সিংহাসন আলো করে রাজামশাই বসলেন। তার সামনে দিবাকর। সশস্ত্র রক্ষীরা ক্যামেরার ব্লাইন্ড স্পেসে জায়গা করে নিয়েছে। রাজা চোখের ইশারায় করতেই দরবার টিভির নির্দেশক নির্দেশ দিলেন, লাইট ক্যামেরা অ্যাকশন। দিবাকর 2 মিনিটের ভূমিকা শুনিয়ে প্রশ্ন শুরু করলো, আপনার ছোটবেলা শরৎকাল আর আজকে শরৎকাল কিভাবে দেখছেন? উত্তরে গুছিয়ে গল্প শুরু করলেন রাজামশাই। এরপর দ্বিতীয় প্রশ্ন, উৎসব মুখর শরতের একটা বিশেষ অভিজ্ঞতার কথা বলুন। এইভাবে চতুর্থ প্রশ্নের পরই শেষ প্রশ্ন, এই উৎসবে দেশবাসীকে কি উপহার দিচ্ছেন? উত্তরে রাজা তার জনমোহিনী প্রকল্পের গুলোর কথা এক এক করে বলতে লাগলেন, যার পর আর কোনো প্রশ্ন থাকবে না। রাজার কথা শুনতে শুনতে ঘোর লেগে গিয়েছিল সকলের। হয়তো সেই জন্যেই নির্দেশক ভুলে গিয়েছিলেন কাঠ বলতে। সামান্য এই সুযোগে দিবাকর প্রশ্ন করে বসল, এই প্রকল্পগুলোই তো নানা নামে, নানা আঙ্গিকে, নানা রাজ ইস্তেহারে বহুবার ধরে আমরা দেখছি। অনেকে বলেন শরৎকালের মতো এই প্রকল্পগুলো বারবার ঘুরে ঘুরে আসে। আপনি কি বলবেন? পরিচিত রাজ হাসি দিয়ে রাজামশাই উঠে পড়লেন। অফিসার নির্দেশ দিলেন, ওর পাঞ্জাবির পকেটে একটা পিস্তল গুজে দাও, তারপর রাজ হত্যার ষড়যন্ত্রে ওকে গ্রেপ্তার করো। দিবাকর প্রস্তুতি ছিল, তাই মুহূর্তে খুলে ফেললো সব পোশাক। এখন তার কোনো পকেট নেই। সশস্ত্র রক্ষীরা ভাবতেও পারেনি এমন কিছু ঘটবে। তাদের ভ্যাবাচাকা মুখের দিকে মুখ ঘুরিয়ে সে হাঁটা দিল রাস্তার দিকে। অপেক্ষারত কৃপা প্রার্থীরা অবাক বিস্ময়ে তাকিয়ে রইল রাজ বাড়ি থেকে বেরিয়ে আসা উলঙ্গ মানুষটার দিকে। সে হাঁটছে শরতের নীল আকাশকে চোখে রেখে। নমস্কার। চমৎকার অনুগল্প শুনবো আরও পরপর। এইবার আমি ডেকে নেব অমিত মুখোপাধ্যায়।
নমস্কার, আমার গল্পের নাম গোয়াল। বাড়ির পাশেই খাটাল ছিল বলে গরু মোষের কথা রোজই শোনা যেত। দিনের বেলায় ডাক আর রাতে ফোঁস। দিদি বলতো ফোঁসফোঁসানি নয়, ওটা আসলে দীর্ঘশ্বাস। দাদা বলতো রাতে মাছি মশার উপদ্রব তো, ও তাতে বিরক্তির শব্দ করে ওরা। ভাই বলতো না রে, সারাদিন খাবার পরে ও হলো গিয়ে তৃপ্তিতে জাবর কাটার শব্দ। আমি ভাবতাম চারপেয়েরা এইভাবে বন্দিত্বের দুঃখ জানায় বুঝি। আরও কত কথা গায়ে গায়ে বসে তারা বলে, তা কে জানে। প্রতি রাতে গোয়ালের উপন্যাস লেখা হয়। দিনের ডাক থেকে গরু আর মোষের গলা চিনতে পারলেও রাতের ওই নাকের ধ্বনি কার তা বোঝা যেত না। গরু মোষ যে যার মধ্যে ব্যথা ভাগ করে নিত। খাটাল উচ্ছেদ হয়ে যাবার পরে গন্ধ আর মাছি কমে যায়। সবাই বলল এবার শহর সাফসুতরো হয়ে সুন্দর হবে, দূষণ কমবে। তবু অনেক দিন পরেও রাতে ঘুম আসার আগে কখনো মনে হতো সেই ফোঁস শব্দ শুনতে পাচ্ছি যেন। বড় হলাম, চাকর হলাম, আজ শুনি প্রকৃতির বিকৃতির কথা। আবার পরে বুঝতে হয় যে পরিবেশ নিয়ে ভাবনা আদতে নাকি বিলাসিতা। সেদিন ভয়ানক গরম, তেমনি তুমুল আর্দ্রতা। দপ্তর থেকে ক্লান্তিতে ছিবড়ে হয়ে ফিরছি। মোড়ের আলোয় রং নেই, গলির মুখেরটাও কাঁপছে। কেউ গাল পাড়ে নিচু ভোল্টেজ নিয়ে। হঠাৎ চেনা শব্দ আমায় থামিয়ে দেয়। সেই ফোঁস শব্দ না? স্পষ্ট শুনি চারপাশের বাড়ির ছোট বড় ঠান্ডা করার যন্ত্রগুলো শ্বাস ছেড়ে চলেছে। পরস্পরে কি কথা বলে ওরা? কোন গোয়ালের বিরক্তি উগরে দেয়? নমস্কার। এবার পূর্বা ঘোষকে আমি ডাকবো। আমি একটা অনুগল্প পাঠ করছি। গল্পটার নাম হচ্ছে অনুতুষ্টি। আচ্ছা, আর একবার বলছি, গল্পের নাম হচ্ছে অনুতুষ্টি। গঙ্গার ঘাটের অশ্বত্থ গাছটার ছাওয়ায় গিয়ে বসলে ঠান্ডা হাওয়াটা সত্রাজিতের শরীরকে আরাম দেয় ঠিকই, তবে ওর অপমান আর যন্ত্রণাবিদ্ধ মনটাকে কোনোভাবেই শান্তি দিতে পারে না। বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে এদেশে আসার পরের সময়কার অবমাননা ওদেশের স্নাতক সত্রাজিতের জমিদারি রক্ত কোনোদিনই মেনে নিতে পারেনি। সেই থেকে প্রতিটা মুহূর্তেই ও মনে মনে মরতেই থাকে, আর একই সঙ্গে দ্বৈত সত্তায় বাঁচে। মনে একজন জমিদার আর বাইরে সামান্য টিউশনির মাস্টার, যে সরকারের পাট্টা দেওয়া জমিতে টিনের ঘর করে থাকে, আর সেই ঘরে ওর শিউলি সারাদিন অর্ডারি জামা কাপড় সেলাই করে, ছেলেটাকে সময় মতো খাইয়ে দাইয়ে স্কুলে পাঠায়, আর কারণে অকারণে সত্রাজিতের রোজগার কম থাকার জন্য ওকে চূড়ান্তভাবে অপমান করে। শিউলির ওই রকম বিশ্রী ভঙ্গিতে বলা কথাগুলোর উত্তর সত্রাজিতের কাছে থাকলেও ওর ভেতরের জমিদারি আভিজাত্য ওকে এসবের প্রতি উত্তর দিতে দেয় না। বাইরে প্রকাশ না করলেও মনে মনে তো ও এখনও বাংলাদেশের ফরিদপুরের বিখ্যাত জমিদার সুধাজিৎ মল্লিকের বংশধর। দেশভাগের আগে পর্যন্ত ওদের জমিদারির রমরমা আর জমিদার বংশের মানুষদের চেহারার সৌন্দর্যের আলোচনা লোকের মুখে মুখে ফিরত। জমিদার বংশের সেই সৌন্দর্য আর আভিজাত্য এখনও 100% সত্রাজিতের চেহারায় আর রক্তে রয়ে গিয়েছে। সত্রাজিৎ শিউলির বলা তীব্র আর তীক্ষ্ণ কথাগুলো ভাবতে ভাবতেই একেবারেই অন্যমনস্ক হয়ে পড়েছিল। এমন সময়, ও মশাই শুনছেন, এই যে আমি বলছি। আমাকে? হ্যাঁ, আপনাকে। একটু বিপদে পড়ে গেছি মশাই, যদি একটু সাহায্য করতেন। আমি? সাহায্য? ঠিক আছে, বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। দেখুন, আমাদের একটা পেশাদার নাটকের দল আছে। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে নাটক করি। আমাদের নাটকে একটা জমিদারের চরিত্র আছে। যে এই চরিত্রটা করতো অসুখে, সে এখন বিছানাগত।
আপনার চেহারায় তো বেশ একটা ব্যাপার আছে মশাই। যদি দু একটা শো আমাদের একটু উদ্ধার করে দিতেন। দেখুন, বেশি দিতে পারবো না, তবে কিছু সাম্মানিক তো অবশ্যই দেব। না করবেন না দয়া করে। অনেক খোঁজাখুঁজি করে আপনাকে দেখে উপযুক্ত মনে হয়েছে। দেখুন, আমি অভিনয়ের কিচ্ছু বুঝি না, আমার পক্ষে কি পারা সম্ভব আপনি বলুন? আমি বুঝতেই পারছি আপনি অভিনয়ের কিচ্ছু বোঝেন না বা জানেন না, সেই জন্যই তো আপনার চেহারাটাকে ব্যবহার করে চরিত্রটাকে উতরে দেওয়া যাবে। অভিনয় না পারাটা আপনার চেহারার জন্য চাপা পড়ে যাবে। সত্রাজিতের বাড়ি যাওয়ার ইচ্ছা বা প্রয়োজন কোনো কিছুই না থাকায় ও কেবলমাত্র ব্যাপারটা কি দেখার কৌতূহলে ওই ভদ্রলোকের সাথে চলতে শুরু করলো। এরপর মাসখানেক কেটে গেছে। সত্রাজিৎ এখন নাটকের দলে স্থায়ী অভিনেতা। দর্শক বা কুশীলব সবার মতেই জমিদারের চরিত্রটাতে সত্রাজিতের বিকল্প কেউ নেই। সত্রাজিতের আজকাল জীবনটাকে বেশ উপভোগ্য মনে হয়, বাঁচতে বড় ভালো লাগে। মনে মনে ও তো চিরকালই জমিদার, কিন্তু এখন প্রতি সন্ধ্যাতেই ও একই সাথে মনে এবং কল্পবাস্তবে পূর্ণরূপে জমিদার হয়ে উঠতে পারে। নমস্কার। এখানে যারা বসে আছে তাদের মানে গল্পকারদের একজন আমাকে জানতে চাইছিলেন যে গল্পটা পড়া হয়ে গেছে, এখন আমি কি চলে যেতে পারি? কিন্তু তেমনটা তো হয় না, কারণ পরীক্ষা দেওয়া হবে, রেজাল্ট বেরোনো হবে, তারপর ছুটি হবে। আমার তো অন্তত এরকমই মনে হয় যে সেই না, একেবারেই পাশেই ডাকবো এবার আলোচক, প্রকৃত অর্থেই তিনি মাস্টার মশাই অধ্যাপক অরিন্দম গোস্বামী। তিনি আসবেন। এই চারটে গল্প, এতক্ষণ আমরা যে চারটে গল্প শুনলাম, সেই চারটে গল্পকে জানি না তিনি কিভাবে দেখেছেন, আমরা বলি আলোচনা, তার যেমন মনে হবে তিনি সেইভাবে এই চারটে গল্পকে আমাদের কাছে তুলে ধরবেন। অরিন্দম দাস। নমস্কার সবাইকে। কথামালার গল্প উৎসব তার প্রথম দিনের প্রথম যে আমরা চারটে গল্প শুনলাম, সেই চারটে গল্প নিয়ে সামান্য দু চারটি কথা। বিষয়টা যখন অনুগল্প, বিষয়টা 400 শব্দের মধ্যে লেখা, আলোচনা নিশ্চয়ই 400 শব্দের বেশি হোক এটা কেউ চাইবেন না। ফলে একদম সূচিমুখ দু চারটি কথা, যেটা আপনারাও শুনলেন, আমিও শুনলাম, শুধুমাত্র অভিজ্ঞতার একটা আদান প্রদান আর কি। চারটে গল্পেই দেখুন মূলত বিষয়টা এসেছে আমাদের সমাজ সম্পর্কে। আমাদের সমাজের বিভিন্ন রকমের ত্রুটি বিচ্যুতি, আমাদের যে সমস্ত কথা আমরা নিজের চোখে দেখি, আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে আসে, সেই সমস্ত বিষয় এই গল্পগুলোর মধ্যে ঠিক এইভাবে জায়গা করে নিয়েছে। একটা গল্পে তো সরাসরিভাবে সংবাদ পাঠের কথা আছে, খবরের কাগজের কথা আছে, এছাড়াও বাকি গল্পগুলোতেও আছে আমাদের এই সময়কার বিভিন্ন রকমের রূপ। একটা শিশু, সে যখন বাবা মা বলতে তখনও পারেনি, শেখেনি, তখন যদি দুর্নীতি এই কথাটা বলে ফেলে, হয়তো আপনারা প্রশ্ন করবেন এটা কি সত্যি, এটা কি সম্ভব, যেমনটি এই গল্পের একটি চরিত্র করেছিল। কিন্তু সেখানে তো গল্প নয়, গল্প হচ্ছে এইখানে যে এই দুর্নীতি কতদূর আমাদের সমাজের মধ্যে ঢুকে পড়েছে। শিশু বলল কিনা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা মনের মধ্যে কতখানি সেটা ভাবছি, এবং ভাবছি বলেই হয়তো শিশুর বলার কোনো উচ্চারণ আমাদের ঠিক ওই রকম মনে হচ্ছে। ফলে এই পাহাড় প্রমাণ যে সমস্ত তথ্য মাঝে মধ্যে উঠে আসে, আমরা কোথায় যেন সেইগুলো এই গল্পের ছোট সূচিমুখ অংশ থেকে ছড়িয়ে আমাদের চারিপাশে দেখা দেয়, দেখতে শুরু করি। শরৎ-আকাশ সম্পর্কে যে সাক্ষাৎকার, যে সাক্ষাৎকারে প্রশ্ন পূর্ব নির্ধারিত, উত্তর সেও আমাদের জানা,
এই জায়গায় এই শরৎ আকাশ নিয়ে যখন কথা চলল, সমস্তটাই পূর্ব নির্ধারিত স্ক্রিপ্ট অনুযায়ী, সেখানে একটি প্রশ্ন চলে এলো কোনোভাবে একটা, যেটা এই স্ক্রিপ্টের বাইরে। আমরা তো অধিকাংশ সময় যা যা বলি সমস্তটাই স্ক্রিপ্টেড। তার মধ্যে কখনো কখনো যদি আমরা নতুন একটা কথা, নিজের একটা কথা যদি কখনো বলবার চেষ্টা করি, তাহলে কি হয় তার রূপও আমরা দেখলাম। যে ক্যামেরার ডার্ক জোনে যে সশস্ত্র রক্ষীরা ছিলেন এতক্ষণ, যাদেরকে এতক্ষণ দেখা যাচ্ছিল না, তাদেরকে এবার দেখা গেল এবং পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো পকেটে পিস্তল রেখে দিয়ে তাকে গ্রেপ্তার করার কথা। এর পরে যে অংশটা হলো জামা কাপড় খুলে বেরিয়ে আসা, এই জামা কাপড় খুলে বেরিয়ে আসাটা খুবই প্রতীকী, তাই না? আমরা এটা পরিষ্কার বুঝতেও পারলাম, কারণ এই উলঙ্গভাবে রাস্তায় নেমে যাওয়া, এর যে রূপ আমরা এর আগে কবিতায় দেখেছি, গল্পে দেখেছি, সেই সমস্তগুলো এইখানে আমাদের চোখের সামনে কিন্তু ফুটে উঠল এই লেখাটার মাধ্যমে, এই একটি শব্দের মাধ্যমে কিন্তু। ফলে অনেক সময় হয়তো 200-250 শব্দের যে ভূমিকা, তাতে যে ভিত রচিত হয়, কোথায় একটা 1 বা 2 শব্দের স্ফুলিঙ্গ তার বিস্ফোরণটা করে দেয়। সেই বিস্ফোরণটা আমরা এই গল্পের মধ্যে পেলাম। ঠিক ওই রকমই শব্দ পরের গল্পে আছে ফোঁস ফোঁস, এবং এই ফোঁস ফোঁস শব্দের মধ্যে যে দীর্ঘশ্বাস, যে ক্লান্তি, যে গ্লানি, যে অপমান, সেই অপমান কতদূর আপনি সরাবেন? শহর থেকে গোয়াল উচ্ছেদ হয়ে গেলেই কি এই অপমানের নিবৃত্তি হবে? হবে না। কেননা আমরা গরুর বদলে আর যে সমস্ত বিষয় আমাদের জীবনের অঙ্গীভূত করে ফেলেছি, সেগুলোও কি একেবারে এই রকম নিজের সুখে, নিজের মনে খুব সন্তুষ্ট? এই অসন্তোষ ধরে রেখেছে পরবর্তী যে গল্প আমরা শুনলাম, গোয়াল এই শিরোনামে, তার মধ্যে ফিরে এসেছে। আর গোয়াল বলতেই শিরোনামের যে কথা আমাদের মাথায় আসে, আমরা কোথায় বাস করছি, এই রকম যে একটা ভাবনা আমাদের ছুঁয়ে যায় কখনো কখনো, আমাদের মনের মধ্যে যে দীর্ঘশ্বাস, সেগুলোও কোথায় যেন গল্পের মধ্যে প্রকাশিত হয়ে গেছে। এবং একদম শেষ গল্পে রাজা এবং রাজা সাজা, আমাদের তো রাজা সাজা, তুমি মোদের আসল রাজা, এই সমস্ত কথা এই গল্পের মধ্যে কিন্তু ছড়িয়ে আছে। আর এখানেও অপমান, শিউলি তো এখানে অপমান করে, গল্পের মধ্যে এই লাইন আছে। এই শিউলি তো চারপাশে, শিউলি যেমন ছড়িয়ে পড়ে শরৎকালে, সেই রকম আমাদের ছড়িয়ে পড়া চারপাশের মানুষজনের যে অপমান, সেই অপমান এই গল্পের মধ্যে আছে। এক সময়কার যে রাজা, এক সময়কার যে জমিদার বিত্ত হারিয়ে ফেললে, বা একটা দেশের যে সীমান্ত সেটা পার করে ফেললেই কোথায় গিয়ে আমরা দেখি যে আর তার মান বলে কিছু রইল না। সেই অপমান, সেটা তাকে সারা জীবন বইতে হয়। তাকে দেখতে যতই জমিদারের মতো হোক না কেন, যতই নাটকের দলের মানুষজন তাকে দেখে শনাক্ত করতে পারুক না কেন, সবটাই তো কল্পনার জগতে। এই কল্পনার জগতে যে বসবাস, কল্পনার জগতের যে বিচরণ, আমরা অনেক সময় সেটাও করি নাকি? অনেক সময় কি এটাও আমাদের মনে হয় না যে এই যে আমার আজকের যে ভূমিকা, এ সমস্তটাই বানানো, এ সমস্তটাই যেন আগে থেকে ছক কষা, এ পুরোটাই যেন কল্পনার। যেই এই অংশ থেকে বেরোবো, এই ডায়াস থেকে বেরোবো, এই ঘর থেকে, আমাদের সমস্ত কল্পনার যে সৌধ কোথায় যেন নিমেষে
ধুলির মধ্যে মিশে যাবে। ধন্যবাদ সবাইকে। চারজন মঞ্চে একদম চাঁদের হাট, মঞ্চ আলো করে আছেন গল্পকাররা। শুরু হবে এই পর্বের অনুগল্প। প্রথমেই আমি ডাকব নির্মল কুমার বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এই পর্বের আলোচক তন্ময় মালাকার। গল্পের নাম কপট মায়ের গল্প। কপট মায়ের গল্প। সংসারে যেসব মানুষেরা মুখে এক আর কাজে অন্য, আমি তাদের মোটেই সহ্য করতে পারি না। ঠিক এমনটাই ছিল আমার মা। মনে আছে, স্কুল থেকে ফিরে সে সময়টা আমার খুব ঘুম পেত। হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়েই ঢুলতে শুরু করতাম। একটাই আবদার ছিল, মায়ের কোলে মাথা রেখে দুদণ্ড ঘুমিয়ে নেবার। তখনই মায়ের বকুনি শুরু হয়ে যেত। একই কথা ফাটা রেকর্ডের মতো বাজতে থাকতো, মেয়ে ছেলে মানুষ, আলো থাকতে ঘুমোতে নেই। আমি ভেবে পেতাম না আলোর সঙ্গে মেয়েদের ঘুমের কি সম্পর্ক। মা তেল মাখানো মুড়ির বাটিটা আমার সামনে ঠকাস করে নামিয়ে রাখত। মেঝের সঙ্গে বাটিটার ধাক্কার অভিঘাতেই হয়তো আঁচল সরে গিয়ে মায়ের বুকের কালো দাগটা ফ্যাক ফ্যাক করে হেসে উঠত। আমি শিউরে উঠতাম। বাটির মধ্যে আমার তালুতে পিষ্ট হতো বেচারা মুড়ির দানাগুলো। কি দেখছিস? মা বুকে আঁচল চাপা দিয়ে কাজে মন দিত। হাজারো কাজ। সন্ধ্যের আগে আরেক প্রস্ত ঘর ঝাঁট দেওয়া, সূর্য ডোবার পর আলোর অভাব ঘোচাতে হ্যানিকেলগুলোর কাঁচ পরিষ্কার করে তাতে তেল ভরে রাখা, বাবার জামাকাপড় গুছিয়ে রাখা, এমন কত কি। এরপর রান্নাঘরের কাজ, গোষ্ঠীশুদ্ধ লোকের খাবার বলে কথা। সেদিন দেখি অন্য ছবি। আমার তখন নেতাজি গার্লস, আমার তখন ক্লাস 5 সেকশন সি। থার্ড পিরিয়ডের মাঝখানে ছোটকা গিয়ে সাইকেলের ক্যারিয়ারে বসিয়ে আমাকে বাড়ি নিয়ে আসে। এসে দেখি মা বারান্দায় চৌকিতে শুয়ে ঘুমোচ্ছে, অঘোরে, সেই ভর দুপুরবেলা। আমার ভারী রাগ হয়। ঘর ভর্তি লোকজন, মেয়েরাই বেশি। পাশের বাড়ির কাকিমা মায়ের পায়ে আলতা পরিয়ে দেয়। উঠোনে পুরুষ মানুষের ঝাঁক, ফিসফাস শব্দে গুরুগম্ভীর আলোচনা। এরই মধ্যে কে যেন আমার কানে কানে পরামর্শ দেয়, এই ছুরি, মাকে পেন্নাম কর। আমার রাগটা বেড়ে যায়, বাড়তে থাকে। অসহ্য লাগে আমার। এমন মিথ্যাচারী মাকে প্রণাম। রোজকার অভ্যাসেই কিনা কে জানে আমার হাতের আঙুলগুলো প্রসারিত হবার বদলে ক্রমশ মুঠো পাকাতে শুরু করে। নমস্কার। এবার সুবীর মজুমদার। আমার অনুগল্পের নাম মুন্নির রাতে ঘুম আসে না। মাস দেড়েকের মধ্যে ছোট্ট মুন্নির দুবার অর্ধেক রাত জাগা হলো। এমন আগে কখনো হয়নি। সেদিন বাবার বাইকে চেপে মায়ের সঙ্গে গেছিল রাত দখল করতে। মুন্নি অত কিছু বোঝেনি। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠেছিল মুহুর্মুহু। হাতে মোবাইলের উঁচু করে ধরা টর্চ, অনেকে গান গাইছিল। মায়ের কোলে চেপে মুন্নি বেশ ভালোই লাগছিল। পরের দিন 15ই আগস্ট, ওর স্কুল ছুটি, তাই কোনো অসুবিধা ছিল না বেশি রাত জাগা। ক্লাস 5-এর মুন্নি ওর বন্ধুদের থেকে জেনেছে অনেক কিছু। তার কিছুটা বুঝেছে, কিছুটা ধোঁয়াশা। সব মিলিয়ে জেনে গেছে মেয়েদের বড় বিপদ। একা একদম কোথাও যাবে না। গুড টাচ ব্যাড টাচ জেনেছে, আর জেনেছে কেউ ব্যাড টাচ করলে সেটাও সঙ্গে সঙ্গে বড়দের জানাতে হবে। আরজিগড়ের নৃশংস ঘটনার আবহে মুন্নির বাবা এবং মায়ের এবার দুর্গা ঠাকুর দেখতে যাওয়ার কোনো আগ্রহ নেই। তবে সন্তানের আগ্রহ অবশ্যই আছে। মেয়েকে নিয়ে সে তার
মেয়েকে নিয়ে তার মা এবং বাবা ঠাকুর দেখতে বেরিয়েছে। স্থানীয় কয়েকটা ঠাকুর দর্শন করে ওরা দক্ষিণ কলকাতার একটা নামকরা প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা হলো। বাইক পার্কিংয়ে রেখে অনেকটা হাঁটতে হলো ওদের। রাস্তার পাশে একটা জটলা থেকে আওয়াজ আসছিল, উই ডিমান্ড জাস্টিস। ঠাকুরের সামনে পৌঁছতে ওদের প্রায় 1.5 ঘন্টা লেগে যায়। সুসজ্জিত সোনায় মোড়া দুর্গা প্রতিমা দেখে মুন্নি মোহিত হয়ে যাচ্ছিল। তারপর একে একে দেখতে থাকলো দুর্গার চারিদিকে থাকা অন্য ঠাকুরদের। শেষে অসুরের দিকে তাকাতেই ও চমকে ওঠে। খুব জোরে খামচে ধরল মায়ের হাত। চারিদিকে প্রচুর আওয়াজের জন্য মুন্নির কোনো কথা ওর মা শুনতে পাচ্ছিল না। তবে এটা বুঝতে অসুবিধা হয় না যে মুন্নি এক্ষুনি প্যান্ডেলের বাইরে যেতে চাইছে। এক্ষুনি মানে এক্ষুনি। মুন্নি আতঙ্কিত, সেটা ওর মুখ থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে। ওরা ওখান থেকে সোজা বাড়ি ফিরে আসে। তখন তারিখ বদলে রাত অনেক হয়েছে। মুন্নির চোখে ঘুম নেই। মেয়ের জন্য মাও ঘুমোতে পারছে না। মা, অসুরটা কি রেপ টেপ করে? খুব নিচু গলায় বলল মুন্নি। এসব আবার তুই কোত্থেকে শুনলি? মা চমকে ওঠে মেয়ের প্রশ্নে। বাবা টিভিতে খবর শুনছিল, একটা আন্টি বলছিল কথাটা। ওই অসুরগুলো কি আমাকে রেপ টেপ করবে? এক নিঃশ্বাসে কথাটা বলে অন্ধকারে মায়ের দিকে সে তাকায়। মা কিছুক্ষণ নিরুত্তর। মেয়ের মুখটা সে নিজের বুকে চেপে ধরে। মেয়ের কানে মা ফিসফিস করে বলে, তোর কোনো ভয় নেই, আমরা তো আছি। তখন মুন্নির মায়ের অসহায় নিঃশ্বাস ঘরের মধ্যে হারিয়ে যাচ্ছিল। জানালা দিয়ে নবমী রাতের চাঁদের আলো বর্ষার ফলার মতো পড়ছে বিছানায়। মুন্নি আর চোখে দেখছিল সেই চকচকে বর্ষার ফলাটাকে। এরকমই একটা বর্ষা সে দুর্গার হাতে দেখেছে। সকালে সে বাবাকে বলবে তার জন্য একটা চকচকে ধারালো বর্ষা নিয়ে এনে দিতে, তাহলে মুন্নি নিজেই অসুরকে মারতে পারবে। এইসব কথা ভাবতে ভাবতে মুন্নির আস্তে আস্তে ঘুম এলো সেই রাতে। নমস্কার। একটা অদ্ভুত সময়ের গল্প শোনালো সুবীরদা। আমরা সবাই হয়তো সেই সময়টা ভুলতে চাইব, তাই জন্যে ভুলে আবার গল্পে আসি। এবার আমি ডেকে নেব শান্তনু ভট্টাচার্যকে। গল্পের নাম গোলাপ কাব্য। ঘুম থেকে তুলে ওরা হাঁটিয়ে নিয়ে চলেছে আমাকে। রাস্তার দুধারে অনেক মানুষ, তাদের সবার হাতে বিভিন্ন রকমের ফুল। তারা আমাকেই দেখছে। ফুলের সুবাসে ভারী হয়ে উঠেছে বাতাস। এই ভারী বাতাসে আমি চোখের সামনে এখন আবার দেখতে পাচ্ছি গত ভোর রাতে দেখা সেই স্বপ্নটা, যেখানে এক নগ্ন পুরুষ সাগরের তীর ধরে তুমুল গতিতে ছুটে যাচ্ছিল, ছুটছিল আর ছুটছিল। পুরুষটি ছুটে চলার মধ্যেই আমাকে ঘুম ভাঙিয়ে ডেকে তোলা হলো। আমার দেখা হলো না শেষ পর্যন্ত যুবকটি কোথায় থামায় নিজেকে। দিনের প্রথম ভাগের নরম আলোয় রাস্তার দুধারে অসংখ্য যে মানুষ, তারা সবাই নিশ্চুপ। মনে হচ্ছে কেউ কথা বলতে পারে না, কথা শুনতেও পায় না। মুখ ও বধির হওয়ার সত্ত্বেই তারা এই নগরের নাগরিকত্ব পেয়েছে। অনেকটা রাস্তা হাঁটিয়ে আমাকে নিয়ে আসা হয়েছে একটা বড় মঞ্চে। সামান্য দূরত্বে মঞ্চে ঘিরে অজস্র নীরব মানুষ, তাদের সবার হাতে লাল গোলাপ। যারা আমাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল তাদের মধ্যে সবচেয়ে সুপুরুষ দুজন সুগন্ধি ছিটিয়ে দিল আমার গায়ে, গান করতে বলল। আমি আমার প্রিয় গানটি গাইতে শুরু করলাম, যে গানের সুরে অজস্র পাখি ভিড় জমাতো আমার চারপাশে। কিন্তু আজ কোনো পাখি এলো না আমার কাছে। তবে কি আমি হারিয়ে ফেলেছি সেই সুর? গান শেষে লাল রঙের খুব মিষ্টি একটা ফল খেতে দেয়া হয়েছে আমাকে। ফলাহারের পর আমাকে শোয়ানো হলো মঞ্চের ওপর থাকা একটা ছোট বেদিতে। এবার আমার শিরচ্ছেদ হবে। আমার কাছে নির্দেশ এলো চোখ খোলা রাখার। রাষ্ট্রীয় নিয়মে মৃত্যুর আগে অপরাধীকে তার জল্লাদের মুখ চেনাতেই এই ব্যবস্থা। ধারালো অস্ত্র হাতে নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে জল্লাদ। আমি তার দিকে তাকালাম, চিনতে পারলাম আমার স্বপ্নে দেখা সেই নগ্ন পুরুষটি। বুঝতে পারছি আমাকে হত্যা করার দায়িত্ব পালন করতেই সে ছুটছিল সাগর তীর ধরে। তার গন্তব্য ছিল এই বদ্ধভূমি। স্বপ্নের শেষটা এত স্পষ্ট দেখতে পাওয়ায় অনেকটা আনন্দ ছড়িয়ে পড়ল আমার মনে। আমি জল্লাদকে দেখছি, জল্লাদ আমাকে দেখছে।
কয়েক পলক দৃষ্টি বিনিময়ের পরেই জল্লাদ তার শানিত অস্ত্রের কোপ বসালো আমার গলায়। আমার মাথাটা ছিটকে গিয়ে পড়ল বেদির পাশে রাখা রূপোর তৈরি একটা অগভীর পাত্রে। দু চোখ খোলা থাকায় আমি দেখতে পাচ্ছি সব কিছু, কান দুটো এখনো সজাগ থাকায় আমি শুনতে পাচ্ছি সব কিছু। এতক্ষণ নির্বাক থাকা মানুষগুলো এখন গান গাইছে, সেই গান, সেই সুর একটু আগে যা আমি গেয়েছিলাম রাষ্ট্রিক নির্দেশে। এখন আমার খোলা চোখ জল্লাদকে অনুসরণ করছে। সে ধীর পায়ে নেমে যাচ্ছে মঞ্চ থেকে। আমি বুঝতে পারছি না অতি উচ্চ পদস্থ এক কর্মী হিসাবে সাফল্যের সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারায় এখন তার গোলাপি ঠোঁটে হাসি, নাকি পিতৃহত্যার বেদনায় দু চোখে জল। তবে আমার নিথর হৃদয় জুড়ে এখন অনাবিল সুখ। রাষ্ট্রবিরোধী এক কবি হয়ে প্রিয় পুত্রের হাত থেকে নেওয়া এই মৃত্যু উপহার যে আমার আজীবন কাব্যসৃষ্টির স্বর্গীয় স্বীকৃতি। নমস্কার। এবার গল্প পাঠের জন্য ডাকবো মানসীদিকে, মানসী গাঙ্গুলি। আমার গল্পের নাম ঘৃণা। 4 বছর বয়সে মা মারা যাবার পর বাবা বুক দিয়ে আগলে রেখেছিলেন রিয়াকে। বাবার আদরে আহ্লাদে রিয়া বড় হতে লাগলো। মায়ের অভাব বাবা তাকে বুঝতে দেননি কখনো। বাবাকে নিয়ে তার ভারী গর্ব, বড় সুখ। বড় হলো রিয়া, স্কুল ছাড়িয়ে কলেজ, নতুন নতুন বন্ধু বান্ধবী। নতুন এক বান্ধবী হয়েছে তার সুরমা নামে। কলেজের পর একদিন তাকে নিয়ে বাড়ি আসে। বাড়িতে রান্নার মাসি ওদের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টেবিলে খাবার দিলে সুরমা তাকে রিয়ার মা মনে করে প্রণাম করে। উনিও সুরমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। এরপর রিয়া নিজের ঘরে নিয়ে যায় বন্ধুকে। খুব সুন্দর পরিপাটি ঘর, দেওয়ালে এক সুন্দরী মহিলার ছবিতে মালা দেওয়া। রিয়া ছবিটা দেখিয়ে বলে, আমার মা। সুরমা জানতো না ওর মা নেই। উনি তাহলে কে যিনি খেতে দিলেন? আমি তো ওনাকেই আন্টি মনে করেছিলাম। জিজ্ঞাসা করতে রিয়া বলে, উনি আমাদের রান্নার মাসি। মাকে আমার ভালো মনে নেই। 4 বছর বয়সের আবছা কিছু ছবি ভাসে আমার চোখে। বাবাই আমার সব। বাবা আমাকে কোনোদিন মায়ের জন্য কষ্ট পেতে দেয়নি। সুরমার অবাক লাগে, মাকে বড্ড ভালোবাসেও, তাই কেউ মাকে ভুলে থাকতে পারে ভাবতেও পারে না। এরপর রিয়া এক নাগাড়ে বাবার কথা বলতে থাকে এমনভাবে যেন ওর বাবার মতো মানুষ পৃথিবীতে আর একটাও নেই। এমন বাবা আর হয় না কারো। সুরমার শুনে খুব বাড়াবাড়ি লাগে। ও জিজ্ঞেস করে, আঙ্কেল আর বিয়ে করলেন না? অত কম বয়স থেকে একা একা? রিয়া গর্বের সঙ্গে বলে, আমার বাবা অন্যরকম। মাকে খুব ভালোবাসতেন তো, তাই আর অন্য কাউকে বিয়ে করতে পারেননি। সুরমা বলে, কি জানি, আমি তো জানি পুরুষ মানুষ এক বউ থাকতেও অন্য মহিলাদের দিকে ছোক করে, আর বউ না থাকলে তো কথাই নেই। তাহলেই বুঝতে পারছিস আমার বাবা কত আলাদা। অন্য কোনো মহিলার দিকে কোনো আগ্রহই নেই। বাবার নিজের কাজ আর আমি, এই বাবার দুনিয়া। গল্প গুজবে সময় পার, সুরমাকে ফিরতে হবে। রিয়া বলে, তুই নাম, আমি এসিটা অফ করে জানলাগুলো খুলে দিয়ে আসছি। সুরমা সিঁড়ি দিয়ে নেমে ডাইনিং টেবিলে জলের বোতল থেকে জল খাবার জন্য এগিয়ে যেতেই দেখে রান্নাঘরের দরজার কাছে রান্নার মাসিকে ওর বাবা জড়িয়ে ধরে আদর করছে। রান্না মাসির মুখটা ওর বাবার মুখের মধ্যে গোঁজা। দুজনের কেউই ওকে দেখেনি। ও সন্তর্পণে আবার সিঁড়ির দিকে যায়। ইতিমধ্যে রিয়াও সেখানে হাজির। সেও দেখলো সেই দৃশ্য। দু চোখ ভর্তি জল। খানিকক্ষণ স্থানুর মতো দাঁড়িয়ে থেকে দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা দিল দড়াম করে। অত জোর আওয়াজে রান্নামাসি ছিটকে গেল। বাবা পিছন ফিরে চাইলেন। সুরমা সামনাসামনি। হতভম্বের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেরিয়ে গেল। এখন রিয়া বুঝতে পারছে রান্নামাসি তাকে অত যত্ন করে কেন। ও জানতো ওর জন্মের সময় থেকে আয়া হয়ে এসে ওদের বাড়ি থেকে যায় রান্নার কাজে। বাবা তাহলে রান্নামাসির সঙ্গে এইভাবে কাটাচ্ছে এত বছর। আর সেই জন্যই কি মা? ভাবতেও ঘেন্না হচ্ছে ওর। জীবন্ত মায়ের মুখটা মনে করার চেষ্টা করে ও ভীষণভাবে। মুখটা কিছুতেই মনে এলো না। কেবল একটা দৃশ্য ভাসতে লাগলো চোখের সামনে। একজন মহিলা সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলছে। নমস্কার। গল্প উৎসব মানে বিভিন্ন উৎসবে তো বিভিন্ন দিক, সুতরাং সেই দিকগুলো তো আলোচনার সময়ই বলা যাবে। আমরা যে যার মতন করে বিভিন্ন গল্প শুনব। এখন রীতা মজুমদার
আমাদের গল্প শোনাবে। নমস্কার, আমার গল্পের নাম সুতানটি। ঐশীর হাতটা খপ করে ধরে নিল ছেলেটা। অসম্ভব জোর সেই ধরাতে, তাই ওর ছিটকে বেরিয়ে যাওয়ার আর কোনো উপায় ছিল না। ঠান্ডা মেট্রোটা আলো ঝলমল সুতানটি স্টেশনে এসে থামল। কাউকে বুঝতে না দিয়ে ও ছেলেটার হাতটা ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। অন্য হাতের নখ দিয়ে ঐশী ছেলেটার কবজি ক্ষত বিক্ষত করে যাচ্ছে, কিন্তু ছেলেটাকে এতটুকু টলাতে পারছে না। সে ঐশীর দিকে তাকাচ্ছেও না, যেন কিছুই হচ্ছে না এমন ভাব। এই স্টেশনটা তুলনামূলকভাবে ফাঁকা থাকে। আলোকিত ট্রেনটা দরজা বন্ধ করে চলে গেল পরের স্টেশনের দিকে। ছেলেটা এবার ঐশীর দিকে তাকিয়ে বলল, এটা কি করছিলি? ঐশী চুপ। তুই তোকারি করছে ছেলেটা। ওর হাতে খুব লোম, গালে 2-4 দিনের দাড়ি, চোখ দুটোয় হালকা চুম্বক। নীলেশ একরকম সুন্দর, এ আর এক রকমের। নীলেশের নামটা কেন মনে এলো? ওকে তো ঐশী মন থেকে মুছে দিয়েছে। ছেলেরা এত অসভ্য বেঈমান হয় সেটা ও আগে জানতো না। পুরো পুরুষ জাতটাকে সে এখন ঘৃণা করে। মেট্রোর যাতায়াতের শেষ নেই। ঐশী অপেক্ষা করবে। স্টেশনের অন্যদিকে আর একটা মেট্রো আসছে, তবে ছেলেটা এখনো ওর হাত ছাড়েনি। এবার কিন্তু আমি চিৎকার করব, হাত ছাড়ুন। তুমি না আপনি বলবে, তার জন্য কয়েক সেকেন্ড ভেবে ঐশী নিচু গলায় দাঁত চিপে কথাটা বলল। খুব নির্লিপ্ত স্বরে ছেলেটা তৎক্ষণাৎ উত্তর, কর চিৎকার, তাহলে পুলিশে দিয়ে দেবো। সিসিটিভিতে ধরা আছে তোর সুইসাইড অ্যাটেম্প্ট। তারপর পুরো মিডিয়ায় ঢোল বাজবে। তার থেকে ভালো তোর বাড়ির অ্যাড্রেসটা বল, আর আমার সঙ্গে ওপরে চল। ছেলেটা ওর হাত কিছুতেই ছাড়ছে না। ঐশীর হাত অবশ মতো লাগছে, তবে ছেলেটার গায়ের গন্ধটা ওর ভালো লাগছে। এটা অবশ্য ডিওর গন্ধ নয়, পুরুষের গন্ধ। নীলেশের গায়ের গন্ধটা অন্যরকম, সেটাও ভালো। আবার নীলেশের কথা মনে আসছে। মনের মধ্যে বারবার নীলেশের প্রবেশ ঐশী কিছুতেই মানতে পারছে না। বাড়ির ফিরে কি পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা ভেবে চলন্ত এসক্যালেটরে ওঠার সময় ঐশীর মাথাটা হালকা টলে গেল। কালো চলন্ত রেলিংটা এক হাতে ধরা, তবুও ওর শরীরটা ঝুঁকে যাচ্ছিল সামনে। ছেলেটা ওকে পিছন থেকে ধরে নিল। ওর বুক এখন ঐশীর পিঠে। শরীরের গন্ধটা এখন আরও স্পষ্ট হচ্ছে। ঐশীর খারাপ লাগছে না। পুরুষ জাতটার উপর থেকে ওর রাগটা আগের থেকে কমে আসছে। এখন ওরা দাঁড়িয়ে আছে ফুটপাতে। ঐশীর বাড়ির ঠিকানায় ছেলেটা ক্যাব বুক করেছে। ছেলেটা বলল, ক্যাবের ভাড়া তুই দিবি? ঐশীর কাছে বেশি টাকা নেই। বলল, বাড়ি গিয়ে দিয়ে দেব, তোমায় এখন চাপ নিতে হবে না। তোমায় কথাটা ওর নিজের কানে বাজলো। একটু আগে আপনি বলেছিল। কিছু খাবি? কথাটা শুনে ঐশীর 2 দিন পরে এখন খিদে পাচ্ছে। বললাম তো টাকা নেই। বড় লোকের মেয়ে, কাছে টাকা নেই? এত সেজে কেউ সুইসাইড করতে আসে? সেই তো ছেঁড়া ফাটা বডিটা 2 দিন পরে পড়ে থাকতো মর্গে। কথাটা শুনে ঐশী চমকে উঠল। অজান্তে ওর হাতটা চলে এলো নিজের মুখে। বেশ, ক্যাবের ভেতরে ওদের মধ্যে কথাবার্তা তেমন হয়নি। সাদার্ন অ্যাভিনিউয়ে গাড়িটা ঢোকার আগে ঐশী মোবাইলটা অন করলো।
প্রথমে ছেলেটার নম্বর নিল, সেভ করলো সুতানটি নামে। নাম জানতে চায়নি, ছেলেটাও ওর নাম জানতে চায়নি। কেন ওরা কেউ কারোর নাম জানতে আগ্রহী নয়, সেটা ঐশীর মনে প্রশ্ন হিসাবে আসেনি। মোবাইল চালু হতেই পর পর কল ঢুকতে শুরু করলো, কিন্তু ও ধরছে না। ঐশীর নির্দেশ মতো একটা বড় বাড়ির সামনে ক্যাবটা দাঁড়ালো। ওর মোবাইলের কলটা এবার ছেলেটা ধরে বলল, বাড়ির সামনের রাস্তায় আসুন, আপনাদের মেয়ে এসে গেছে। কথাটা শেষ হতেই বাড়ির বেশ কয়েকটা আলো ফটাফট জ্বলে উঠল। ছেলেটা ঐশীকে বলল, তুই বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়া। ঐশী রাস্তায় নেমে বলল, কি হলো, তুই নাম, টাকাটা দেব তো। অজান্তে ও ধাপে ধাপে আপনি থেকে তুইয়েতে নেমে এসেছে। ছেলেটা গাড়ি থেকে নামলো না, বলল, আমার টাকা লাগবে না, আর তোর বাড়ির লোকেরা আমাকে ধরে রাখবে, অনেক ঝামেলা হবে। তারপর সে গলা নামিয়ে বলল, তুই বাড়ির ভেতরে চলে যা, আমি আবার যাচ্ছি সুতানটি মেট্রো স্টেশনে, এবার শান্তিতে সুইসাইড করা যাবে। নমস্কার। এবার আমরা শুভ্র মৈত্রর গল্প শুনব। নমস্কার। গল্পের নাম সেকেলে। এ পাড়ায় তখনও এক বাড়ির পুঁইচচ্চড়ির বাটি অন্য বাড়িতে অনায়াসে ঢুকে পড়ত। অরূপের বাবা অকপটে ভোলার ছেলের অঙ্কের নম্বর জিজ্ঞেস করতে পারত। এ পাড়ায় তখনও উৎসব ছিল, শনি পূজা বা শ্মশান যাত্রায় লোক কম পড়ত না। সকলেই ছিল আট বেঁধে। যেমন ছিল রায়বাড়ি, এমনিতে নারায়ণ গয়লার বউ ছাড়া ও বাড়ির দরজা ঠেলে বিশেষ কেউ ঢুকতো না সারা বছর, তবু পাড়ার মা মাসিরা জানতো বুড়ির খবর, হয়তো নারায়ণের বউয়ের মাধ্যমেই। ওই জানাতো এবার পুজোয় রায়বাড়ির বড় ছেলে আসবে বলেছে, বুড়ির বাতের ব্যথার তেল ফুরিয়েছে, এসব কথা। এপাড়ার মাঝ বয়সীদের স্মৃতিতেও এখনো রায়বাড়ির ঠাকুমা জল জল করছে, বয়স্কদের তো বটেই। শীতের দুপুরে কুল গাছে হানা দিলেই চিল চিৎকার, আম পাকলে বুড়ির সেন দৃষ্টি সব মনে আছে। যতই পা টিপে ভোরবেলায় ঢুকুক ফুল তুলতে, কোথা থেকে বুড়ি যে এসে জুড়ে দেবে চিৎকার কেউ জানে না। আবার পাড়ার ঠাকুর বিসর্জনের পরে বা দোলের সন্ধ্যায় দল বেঁধে গেলে বুড়ি নিজের হাতেই তুলে দিত নাড়ু নিমকি। বুড়ির নাম কেউ জানতো না, জানতো ছেলেরা কেউ থাকে না, মাঝে মাঝে আসে, বুড়ি একাই যক্ষের ধন পাহারা দেয়, কার জন্য কে জানে। বুড়িকে গালিগালাজও কম করেনি ওরা, কিছু আড়ালে কিছু শুনিয়েই। তাতে বুড়ির কোনো ভাবান্তর হতো বলে মনে হয়নি কারো। তা সেই নারায়ণের বউ এসে যেদিন খবর দিল বুড়ি মরে পড়ে আছে, রায়বাড়ির ছেলেদের কথা কারো মনে পড়েনি। নিজেরাই চাঁদা তুলে মাচা বেঁধে গাড়ি ডেকে জুটে গেছিল শ্মশানের পথে। মজা কিছু কম হলো বলে আফসোস করেনি কেউ। এপাড়ার মানুষের আফসোস করার অভ্যেস নেই, টিকে থাকার অভ্যেস আছে শুধু। এমনিতে নতুন যারা এ রাস্তায় আসে তারা খেয়াল করে চামড়া উঠে যাওয়া পিঠ, বেহিসাবি গর্ত, শহরের আর 5টা অযত্নের গলির মতোই এ রাস্তাতেও সতর্ক না থাকলে হোঁচট খেতে হয়। কিন্তু যারা প্রতিদিন যাতায়াত করে তারা স্বভাবতই এত খেয়াল করে না, তাদের অভ্যাস থাকে, দ্রুততা থাকে, ঠিক কোন দিকটা ধরে হাঁটতে হবে বা দু চাকায় গেলে কোন দিকটা এড়িয়ে যেতে হবে সব মুখস্থ আছে তাদের। এখন এ রাস্তায় মুদি দোকান, দোতলা বাড়ি, ছাদের ওপর গোল চাকা বেরিয়ে থাকা টিভির অস্তিত্ব জানান দেওয়া, এক টেরে গ্যারেজ থেকে 4 চাকা বের করার প্রাত্যহিক কৌশল, পাশের বাড়ির মানুষকে না চেনার গর্ব, কোনোটাই বিরল নয়। শহরটা তো এমনই। এখন এ পাড়ায় কেউ ম্যাটিনি শোয়ে সিনেমা যায় না, গেলেও অনলাইনে টিকিট কেটে যায়, সিনেমা হল থেকে বেরিয়ে ছবি দেয় ফেসবুকে। পাশের বাড়ি জানতে পারে কুর্তির লেটেস্ট ডিজাইন। তাই কেউ তেমন অবাক হয়নি যখন শহরের অনেক রাস্তার মতোই এখানেও বহুতল উঠল। আগে যে ওখানে ঝোপ জঙ্গলে ভরা শ্যাওলা পড়া বাড়িটায় রায়বাড়ির বুড়ি থাকতো, সেটা মনে থাকে বয়স্কদের, মাঝবয়সীদের, অন্য কারো নয়। আবাসনটা অনেক উঁচু,
সামনে দাঁড়িয়ে গুনতে হয় 4, 5, 6, আরও উঁচু, যেন আকাশ ছুঁয়ে ফেলে। 3 তলার বাঁদিকের বারান্দায় শাড়ি শুকোতে দেওয়া আছে, গ্রিল থেকে নামানো, দুলছে হাওয়ায়। নিচতলা পর্যন্ত পৌঁছয় না, উড়েও যায় না, নিশ্চয়ই না দেখতে পাওয়া ক্লিপ দিয়ে আটকানো। 4-এর বীর বারান্দায় সার ফুলের টব, পূবমুখী বারান্দা। ওরা সূর্য দেখে, টবের গাছগুলিও। বেলা বাড়লে দরজা বন্ধ হয়। 7-এর সিট দিকে খেয়াল করলে নজরে পড়বে এসির আউটারটা বারান্দার ভেতরেই রেখেছে, মানে গ্রিলের ভেতরে, বাইরে রাখার ঝুঁকি নেয়নি বুঝি। নিচের গ্যারেজে চকলেটের মতো গাড়ি, লাল নীল কালো। দারোয়ানের বয়স হয়েছে, শিথিল হওয়া চামড়া ঢেকে রাখার জন্য বেখাপ্পা ইউনিফর্ম পরে। আবাসনের বাসিন্দাদের সামনে নুয়ে পড়তে জানে, আর অতিথিদের সামনে সচেতন, অনুগ্রহের চাকরির শর্ত অনুযায়ী। ওপরে ওঠার সময় লিফট ব্যবহার করা যাবে, অনাবাসীদের জন্য লিফটে নামা বারণ। অবশ্য কাজের মেয়েদের জন্য শিথিল করতে হয়েছে এই নিয়ম। মাসের মিটিংয়ে অনেক কিছু নিয়ে আলোচনা হয়, প্রমোটার কতটা ঠকিয়েছে তা নিয়ে চর্চা হয়। 4-এর এ আর 6-এর ডি এর মধ্যে। কেউ পশ্চিমের জানালা খুলতে পারে না পেছনে বস্তির জন্যে, কারো ঘরে রাতভর হুল্লোড়ের জন্য নিচতলার ঘুমের ব্যাঘাত ঘটে। মেনটেন্যান্স চার্জ বাড়ানো নিয়ে তর্ক হয়, টাকার বিনিময়ে পাওয়া সুবিধেগুলো থেকে কারা বঞ্চিত তা নিয়ে উত্তাপ বাড়ে। সবাই সিসিটিভি নজরদারিতে থাকে, তবু 3-এর সি এর মেয়ের সাথে 6-এর বিয়ের ছেলের দেখা হয় অন্য কোথাও। কার উদ্যোগে কে জানে। সারা রাত লাইট জ্বলে আবাসনের বাইরে। দেখা যায় কাত্তায়নী অ্যাপার্টমেন্ট, এপাড়ার ল্যান্ডমার্ক। আবাসনের বাসিন্দারা ভাবে বড্ড সেকেলে নাম, নেহাত পাল্টানো যাচ্ছে না তাই। আর পাড়ার মাঝবয়সীরা জানতে পারে রায়বাড়ির বুড়ির একটা নাম ছিল, যেখানে বিজয়ার প্রণাম করতে যেতে হতো। ধন্যবাদ। এবার আমরা সব শেষ গল্পটি শুনে নেব সুরশ্রী ঘোষ সাহা। নমস্কার। গল্পের নাম মাটি। সারি সারি পিঁপড়ে মুখে ডিম নিয়ে চলেছে। বারান্দায় দাঁড় করানো এক টব থেকে আরেক টবের মাটি তাদের গন্তব্য। রুচিরা পিঁপড়েগুলোর চলা দেখছিল খুব মন দিয়ে। এ হলো অ্যারিস্ট্রোকেট বস্তি জীবন ফ্ল্যাটবাসী রুচিরার মা সীমা বড়ুয়ার বারান্দা বাগান বিলাস। বারান্দায় ছড়িয়ে আছে জুঁই, চন্দ্রমল্লিকা, বেগমবাহার, ব্লিডিং হার্ট, পার্পেল হার্ট, চায়না বট ও আরও কত সব ইনডোর ও সেমি ইনডোর প্ল্যান্ট। রুচিরা দৌড়ে রান্নাঘরে যায়, মাকে হাত ধরে টেনে নিয়ে আসে। আরে ওগুলো ওদের ডিম, মুখে নিয়ে ওরা অন্য জায়গায় যাচ্ছে। কেন মা, ওদের কি স্পাইডার প্ল্যান্টের টবে থাকতে ভালো লাগছে না? সীমা আকাশ দেখে, অন্যমনস্ক দৃষ্টিতে বলে, বৃষ্টি আসবে কি না ওরা সবার প্রথম টের পেয়ে যায়। বৃষ্টি এলে ওদের ডিমগুলো নষ্ট হয়ে যাবে যে, তাই আগে থাকতেই সরিয়ে নিচ্ছে ওরা। হঠাৎই বোগেনভেলিয়ার মাটিতে চোখ আটকে যায় সীমার। কালো কালো কি এগুলো? 2 আঙুল থেকে গুঁড়ো ছড়িয়ে পড়ে মাটিতে। রুচিরা ততক্ষণে দৌড়ে পালিয়ে গিয়ে ঢুকেছে পাশের ঘরে। দরজা খোল, নইলে আমি আরও রেগে যাব কিন্তু। সত্যি কথা বল, কিচ্ছু বলবো না। ভিতর থেকে ভয় মাখা স্বর আসে। না, তুমি আমায় মারবে, আমি জানি। না, মারবো না। বকবে, কচি গলা ভেসে আসে আবার। বকবও না, শুধু সত্যি কথা বল। ম্যাথ কপিটার কটা পাতা ছিঁড়ে গেছিল, তুমি পুজো দিয়ে উঠে যাবার পর সেই প্রদীপের আগুনে পুড়িয়ে দাও দাও জ্বলতে থাকা কাগজগুলো সব টবে নিয়ে গিয়ে ফেলে দিয়েছিস, তাই তো? তোকে আমি আগুন নিয়ে খেলতে নিষেধ করেছিলাম না? আর হবে না মা। রাগে ফেটে উঠে দরজার হ্যাজবোল্টটা বাইরে থেকে আটকে দেয় সীমা। মুখে বলে, থাক তুই ওই ঘরে, আজ তোর সব বন্ধ। পাশের দেশেও একের পর এক বাড়িতে আগুন জ্বলছে তখন। বুকে ধোঁয়া জমতে থাকে সীমার। নমস্কার। এই পর্বের আমাদের সব গল্প শোনা শেষ হলো।
এবার আলোচক হিসেবে তন্ময় মালাকারকে মঞ্চে আমন্ত্রণ জানাবো, তিনি তার উপলব্ধি আমাদের সঙ্গে ভাগ করে নেবেন। এখানে উপস্থিত সকলকে নমস্কার জানাচ্ছি। কথামালা আয়োজিত অনুগল্প পাঠের এই আসরে দ্বিতীয় যে পর্ব, সেই পর্বে আমরা অনেকজন গল্পকারের গল্প শুনলাম। তাদের প্রত্যেকের গল্পেই সময় এবং সেই সময়ের সংকটকে তিনি ধরতে চেয়েছেন বারবার। প্রথম যে গল্পটি আমরা শুনলাম নির্মল বন্দ্যোপাধ্যায়ের লেখা অপর মায়ের গল্প। এই গল্পটি একটি উৎকৃষ্ট অনুগল্পের যে পর্যায় তা উন্নীত হয়েছে। শুধু সংরূপগত দিক থেকেই বলছি তা নয়, এই গল্পে এক শিশু যে তার মায়ের কাছ থেকে বড় হয়ে ওঠার যে প্রেরণা, সকালবেলার আলো যখন আমাদের অন্তরে এসে পৌঁছয় তখন আমরা জেগে থাকি, আমরা একটু একটু করে বড় হতে চাই। এই বড় হয়ে ওঠাটাই মায়েরা তার সন্তানদের মধ্যে পৌঁছে দিতে চান। কিন্তু গল্পের যেহেতু অনুগল্প, আমরা জানি প্রত্যেক গল্পের মধ্যেই, একটি সার্থক ছোট গল্পের মধ্যেই বোধহয় অনুগল্পের এই বীজ লুকিয়ে রয়েছে। যে কারণে প্রখ্যাত সমালোচক পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায় অনুগল্পের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন যে একটি ছোট গল্পের মধ্যেই বোধহয় অনুগল্পের বীজ লুকিয়ে রয়েছে। অপর মায়ের গল্পে আমরা দেখব যে গল্পের আঙ্গিকগত যে সংক্ষিপ্ততা, মেধহীন যে সংক্ষিপ্ততা, এবং গল্প প্রথম থেকেই যেভাবে পরিণতির দিকে গিয়েছে তাতে বারবার মনে হয়েছে যে অনুগল্প হিসাবে যেটা যেমন সার্থক, তেমনি গল্পের শেষে যখন আমরা দেখি যে মায়ের নিথর শরীরটি দুপুরবেলায় মেঝেতে ঘুমিয়ে রয়েছে, লুটিয়ে রয়েছে, তখন সেই মায়ের কথাই তার মনের মধ্যে ক্ষোভের বিস্ফোরণ ঘটায়। তার ক্রুদ্ধ হাত মায়ের বিপক্ষে ওঠে। তখন বলে যে পাড়া প্রতিবেশীরা বলে, যা মাকে গিয়ে প্রণাম কর। তখন বারবার তার মনে হয় যে কেন মা এখন ঘুমিয়ে রয়েছে, এখনও তো সূর্য ঢলে পড়েনি। এই পর্বের প্রথম গল্পই আমাকে মুগ্ধ করেছে এবং চমৎকার তার গল্পের উপস্থাপন কৌশল আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই মনকে ছুঁয়ে গিয়েছে। দ্বিতীয় গল্প সুবীর মজুমদার তিনি পড়লেন। এই গল্পের আমি শুরুতেই বললাম যে সমকালীন যে সংকট, উই ওয়ান্ট জাস্টিস, যে শব্দবন্ধনে শহর কলকাতা শুধু নয়, দিকে দিকে ছড়িয়ে পড়েছিল নারীর নিজস্ব অধিকার অর্জন এবং তার নিপীড়নের বিরুদ্ধে সংঘবদ্ধ জনরোষ। পঞ্চম শ্রেণীর এক ছাত্রী মুন্নি, যে জানতে পারে তার পরিবারের, তার প্রতিবেশীর মাধ্যমে যে কোথাও একটা অপরাধ ঘটেছে, সেই অপরাধ এই মেয়েদের জীবনেই নেমে এসছে এক নির্যাতন, নিপীড়নের নির্মম হত্যালীলায়। রাষ্ট্রীয় সন্ত্রাসের এই দীপ্ত নিপীড়িত সময়ে দাঁড়িয়ে সুবীর মজুমদার আমাদের আরও একবার সাহস জোগালেন সেই মুন্নির মতোই বলতে অস্ফুট কণ্ঠস্বরে, উই ওয়ান্ট জাস্টিস। এই গল্প সেই রক্তক্ষরণ ও প্রতিবাদের প্রতীক হয়ে উঠল। এই গল্পকেও আমরা এই গল্পটির মধ্যেও আমরা অনুগল্পের যে বিচ্ছুরণ বা সংস্কৃত সাহিত্যে আমরা যেটাকে বলছি চূর্ণক, সেই চূর্ণকের আভাস আমরা কিন্তু পেয়েছি। পরবর্তী এই গল্পের যে শেষ অংশটি, যেখানে মুন্নি বলছে তার বাবাকে যে অসুরকে যেমন দেবী দুর্গা বধ করেছে, সেই বর্ষা তাকে যেন এটা কিনে এনে দেওয়া হয়। গল্পের শেষেও এই আশাদ্দীপক ইঙ্গিতটুকু সুবীর মজুমদার আমাদের মনেও গেঁথে দিলেন। পরবর্তী যে গল্প আমরা শুনলাম শান্তনু ভট্টাচার্যের গোলাপ কাব্য।
এই গল্পে আমরা দেখব যে এখানে বাস্তব থেকে তিনি যেন স্বপ্নের জগতে চলে গেলেন। গল্পের শুরুতে দেখব যে সে স্বপ্নে রয়েছে। কে রয়েছে? একজন কবি। সে কি দেখছে? সে দেখছে যে কেউ যেন সমুদ্রের ধারে ছুটে যাচ্ছে, ছুটছে এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের যখন রক্ত গড়িয়ে পড়ছে তখন আমরা সবাই যেন নীরব, নির্বাক, মেরুদণ্ডগুলো আমরা হারিয়ে ফেলেছি। এবং তাই বোধহয় রাষ্ট্রের পক্ষে সম্ভব হয় আমার সেই লাশ, যাকে নাকি চণ্ডালের, তাকে যখন হত্যা করা হবে তাকে না চোখ খুলে রাখতে হবে, এতটাই আমাদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে। এই গল্প, এই অনুগল্প এই সময়ের এক অগ্নিগর্ভ দিককে তির্যকভাবে আমাদের ভাবায়, আমাদেরকে আরও একবার আমাদের মেরুদণ্ড দিয়ে যেন রক্ত প্রবাহকে ঊর্ধ্বমুখী করে তোলে, আমাদের আরও একবার চিন্তার উদ্রেক করে যে কিভাবে আমরা এখনো নীরব থেকে যাই। এই নীরবতা থেকে বেরিয়ে আসার জন্য শান্তনু ভট্টাচার্যের এই গোলাপ কাব্য একটি অন্য মাত্রা সংযোজন করেছে। এবং আমরা দেখব গল্পের শেষে একটি সংলাপ উনি দিয়েছেন যে সেই কবি যখন জেগে উঠছে তখন সে বলছে পিতৃহত্যার শোক, এই পিতৃহত্যার শোক আরও এক ব্যঞ্জনা আমাদের মনের মধ্যে জারিয়ে দিচ্ছেন। পরের গল্প মানসী গাঙ্গুলির ঘৃণা। 4 বছরের মেয়ে রিয়া ছোটবেলায় তার মাকে হারিয়েছে, তার বাবাই তাকে মায়ের অভাব বুঝতে দেয় না। এই গল্প চলে থাকে একটা দীর্ঘ পর্যায়ক্রম অনুযায়ী। আমরা যেহেতু অনুগল্পের পাঠে এখানে রয়েছি, গল্প মানে ছোট গল্পের মধ্যেই অনুগল্প রয়েছে ঠিকই, কিন্তু কোথাও বোধহয় এই অনুগল্প সংরূপ সম্পর্কে আরেকটু ভাবনার দরকার। কারণ আমরা যখন এই অনুগল্প পড়ব বা অনুগল্পের চর্চার পরিসরে আসব, তখন একটুখানি যদি আমরা পাশ্চাত্যের দিকে যাই বা বনফুল, নরেন্দ্রনাথ মিত্র প্রমুখ গল্পের তাদের গল্প সম্পর্কে যদি একটুখানি আমরা একটু দেখি, সেখানে দেখব যে অনুগল্পের যে সংরূপ, যে ফর্ম, সেই ফর্ম সম্পর্কে কিন্তু তারা প্রত্যেকেই সচেতনতার একটা বার্তা দিচ্ছেন। আর্নেস্ট হেমিংওয়ে বলে একজন লেখক রয়েছেন, তিনি বলছেন ফর সেল বেবি শুজ নেভার ওন। এই সংক্ষিপ্ত পরিসরের মধ্যেই কিন্তু গল্প শেষ হচ্ছে। 100 শব্দ, 200 শব্দ, 300 শব্দের মধ্যে অনুগল্পের সংরূপ গড়ে উঠছে। 6 ওয়ার্ড মেমোরিজ বুক বলে 2008 সালে একটি বই প্রকাশিত হচ্ছে, লেডি স্মিথ এটি সম্পাদনা করছেন। সেখানেও আমরা দেখব যে তারা কিন্তু এই অনুগল্পের সংরূপ সম্পর্কে খুব সচেতন। এই সংরূপ বিষয়টি বারবার মনে হয়েছে যে কোথাও যদি একটুখানি এই বিষয়ে আমরা একটু সচেতন হই, তাহলে গল্পগুলোকে আমরা যখন আলাদা করে নির্বাচন করতে পারি যে এইগুলো ছোট গল্প, এগুলো অনুগল্প। এবং এখানে যারা গল্প পড়তে এসছেন তাদের প্রত্যেকের কাছেই আমার অনুরোধ যে আপনারা যদি অনুগল্পের সংকলন করেন, একটি সংকলন গ্রন্থ করেন, তাহলে খুব সুবিধা হয় পাঠকদের। কারণ আমি যখন এই অনুগল্পগুলো পড়তে যাচ্ছি তখন আমাদের নির্ভর করতে হচ্ছে পত্রিকা। যেমন একটি পত্রিকা বাংলা অনুগল্প চর্চার শুরুতেই খুব উল্লেখযোগ্যভাবে তার নাম উল্লেখ করতে হয়। 1970 সালে জানুয়ারি মাসে অমিয় চট্টোপাধ্যায় বিশ্বের প্রথম অনুপত্রিকা পত্রাণু প্রকাশ করেন। যে পত্রাণুতে আমরা অনেকগুলো অনুগল্প পেয়ে যাচ্ছি। এবার এই পত্রিকাগুলো সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো হারিয়ে যায়। গল্পকাররা যদি সেগুলো আলাদা করে অনুগল্প সংকলন প্রকাশ করেন তাহলে আমাদের সেটা পড়তে সুবিধা হয়। মূল অনুগল্পের আলোচনায় ফিরে আসি আবার। তো
মনীষা গাঙ্গুলির এই ঘৃণা গল্পে আমরা দেখব রিয়ার বাবার সঙ্গে তার বাড়ির কাজের মাসির যে অবৈধ সম্পর্ক তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। গল্পের শেষে এই চমক তিনি রাখছেন। এরপর আমরা রীতা মজুমদারের সুতানুটি বলে একটি গল্প পড়ছি, যেখানে আমরা দেখলাম ঐশী নামের একটি মেয়ে যার প্রাক্তন প্রেমিকা নীলেশের প্রতি তার প্রেম ছিল, কিন্তু পুরুষ সম্পর্কে তার এই ঘৃণাবোধ তৈরি হয় নীলেশকে ভালোবেসে। পরক্ষণে যে ছেলেটি তাকে আত্মহত্যা যে মেট্রো স্টেশনে যেভাবে মেয়েরা আত্মহত্যা করে সেই দিকটিকে এই গল্পের মধ্যে ধরা রয়েছে এবং ঐশীকে সে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে। পরক্ষণে গল্পের শেষ যেখানে হচ্ছে সেখানে আমরা দেখছি যে সেই ছেলেটি যে ঐশীকে বাঁচিয়েছিল ট্রাম লাইনে সুসাইড করা থেকে, সে আবার বলছে আমি আবার সুতানুটিতে ফিরে যাচ্ছি, সেখানে সে আত্মহত্যা করবে। এরপর আমরা সুব্রহ মৈত্রের একটি চমৎকার গল্প শুনলাম, গল্পের নাম সেকেলে। এই গল্পের মধ্যে আমরা দেখব যে শহরের পার্শ্ববর্তী যে অংশ রয়েছে, যে অঞ্চল রয়েছে, রায়বাড়ির ঠাকুমা যিনি এই সেকেলে সময়ের প্রতিনিধিত্ব করছে এবং তিনি এই তার মৃত্যুর শোকের পর থেকেই দেখব সেকেলে সময় পর্বটা পাল্টে যাচ্ছে এবং শহর কিভাবে মাল্টিপ্লেক্স হচ্ছে, সেখানকার দিন যাপন, জীবনযাপনের রীতি, সিনেমা হল সব কিছু বদলে যাচ্ছে। এবং আশ্চর্য বিষয় যে গল্পের শেষে উনি যে ফ্ল্যাটের কথা বললেন গল্পের মধ্যে রয়েছে কাত্যায়নী অ্যাপার্টমেন্ট, সেই কাত্যায়নী অ্যাপার্টমেন্টটা এই গল্পের ওই সেকেলে, গল্পকার যে গল্পের নামকরণ দিচ্ছেন সেকেলে, সেটাকে চমৎকার ব্যঞ্জনা দিয়ে শেষ হচ্ছে। মানে গল্পের নামকরণটাও যে কতখানি তীক্ষ্ণ হতে পারে, একদম অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, সেটা ওই কাত্যায়নী অ্যাপার্টমেন্ট এই নামকরণের মাধ্যমে চমৎকারভাবে গল্পকার আমাদের সামনে উপস্থাপন করলেন। এরপর আমরা সুরশ্রী ঘোষ সাহার মাটি বলে একটি গল্প আমরা শুনলাম। এটিও রুচিরার মা সীমা তাদের যে বারান্দা বিলাস, সেই বারান্দা বিলাসের কাহিনীর মধ্যে সমকালীন সময়কে তিনি আর একবার আমাদের সামনে উপস্থাপন করলেন। প্রত্যেক গল্পকারকে প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করে ধন্যবাদ জ্ঞাপন করছি সকলকে। কথামালা গল্প উৎসবের প্রথম পর্বের অনুগল্প পাঠের পর্ব এখানেই শেষ হলো। প্রত্যেক গল্পকারকে এবং আলোচকদের কথামালার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই।